ওই একই কি বলে যে পুরনো আবর্তে বাংলাদেশ ফেরত যাচ্ছে আর কি। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে বারবার বলা হচ্ছিল যে সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়নি, এখনই কেন এত কথা। হানিমুন পিরিয়ড শুধু সরকারের জন্য না, সরকারের বাইরে যারা আছে তাদের জন্যও থাকা উচিত, যে দুই সরকারের হানিমুন পিরিয়ড থাকে। তো এই যে পুরা প্রক্রিয়াটা, পুরা কাঠামোটা রাজনীতিকে ডে বাই ডে ভায়োলেন্ট ফেনোমেনার দিকে নিয়ে যাচ্ছে। আমি সমাজবিজ্ঞানের ক্ষুদ্র ছাত্র হিসাবে এটা আমি দেখতে পাচ্ছি। এবং এই ভায়োলেন্ট ফেনোমেনা মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই আইনের শাসনকে একদম কড়াকড়িভাবে প্রয়োগ করতে হবে। ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আরও আছেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি একটু ফরিদুল হক আপনাকে দিয়ে শুরু করি। আজকে দেখছিলাম যে ঝিনাইদহে মারামারির যে ঘটনাটি ছিল, সেটিতে ছাত্রদলের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, তিনি জামিনে কিছুক্ষণ আগে কারাগার থেকে মুক্ত হয়েছেন, সেটি আমরা দেখছিলাম। এবং তিনি পুলিশের বিরুদ্ধে বাজে আচরণের একটা অভিযোগ করেছেন। এবং এই ঘটনা নিয়ে হাসনাত আবদুল্লাহরও একটা পোস্ট সামনে পড়েছে। সব কিছু মিলে এই ঘটনাটা নিয়ে একটু জানতে চাচ্ছি, মানে 24-এর পরবর্তী সময়েও আসলে যেই ধরনের, এই যে ধরেন মারামারি, একজন আরেকজনের বিরুদ্ধে এরকম পাল্টাপাল্টি হামলা মামলা, এই বিষয়গুলো তো আমরা ফ্যাসিস্টের আমলে দেখতাম যে খুব বেশি ছাত্রদল, ছাত্রলীগ অথবা শিবির অথবা অন্য যে কোনো পক্ষ মারামারি করতো, এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষ অভিযোগ মামলা দিত। সেই জায়গা থেকে আসলে পরিবর্তন কতটা হলো? জি, ধন্যবাদ আপনাকে। কিছু পরিবর্তন তো হয়েছেই, ব্যক্তি পরিবর্তন হয়েছে, ছাত্রলীগের জায়গায় ছাত্র দল এসেছে। আগে ছাত্র দল মার খাইতো, এখন এনসিপি মার খাচ্ছে। এই পরিবর্তন হয়েছেই। আর সিস্টেমেটিক পরিবর্তন তো হয়নি। সিস্টেমেটিক পরিবর্তনকে খুব সচেতনভাবে, দক্ষতার সাথে মানে কি বলে যে বাতিল করা গেছে কিংবা বাতিল করা হয়েছে। যারা পরিবর্তন চেয়েছিল তাদেরকে ক্রিমিনাল বানানোর একটা প্রক্রিয়া চলমান আছে। ধীরে ধীরে এটা আরও প্রকাশ্যে আসবে। পুরনো সিস্টেমেই আছে। পুরনো সিস্টেমের ব্যাপারটাই হচ্ছে এরকম, বাই প্রোডাক্টে এরকম যে ওই সিস্টেমের মধ্যে আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন আপনার কাছে সংবিধান ভালো লাগবে, পুলিশ ভালো লাগবে, আইনকানুন ভালো লাগবে, বিরোধী মতকে সহ্য হবে না। এবং বিরোধী দলের লোকের উপরে আপনি হামলা করবেন, হামলা করার পরে তাকে আবার মামলা দিবেন, মামলা দিয়ে তাকে জেলেও পাঠাবেন, রিমান্ডে নেবেন, গুম করবেন, সবই হবে। সবই ঝিনাইদহের ঘটনাটার মধ্যে ঘটেছে। একই ধরনের ঘটনা আমরা দেখতাম যে ধরেন ছাত্রদলের লোকেরা, ছেলেরা যখন মিছিল করতে যাইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের উপরে হামলা করতো, সশস্ত্র হামলা করতো ছাত্রলীগ। এরপর এদেরকে মামলা দিত, মামলা দিয়ে জেলেও নিত। এর ভিতরে এখন যারা এমপি হয়েছেন এরকম লোকেরাও আছেন যারা মার খেয়েছেন। সো ওই একই কি বলে যে পুরনো আবর্তে বাংলাদেশ ফেরত যাচ্ছে আর কি। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে বারবার বলা হচ্ছিল যে সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়নি, এখনই কেন এত কথা। হানিমুন পিরিয়ড শুধু সরকারের জন্য না, সরকারের বাইরে যারা আছে তাদের জন্যও থাকা উচিত, যে দুই সরকারের হানিমুন পিরিয়ড থাকে। তো আমাদেরও হানিমুন পিরিয়ডটা শেষ হওয়ার আগেই, মানে আমরা বিরোধী দল হিসেবেও তো আমাদের হানিমুন পিরিয়ড পাওয়া উচিত, যে আচ্ছা ঠিক আছে 6 মাস কোনো হামলা মামলার মধ্যে পড়বো না। হ্যাঁ, এইরকম একটা ধরেন মোবাইল ফোনে সিম নিয়ে লোকেশন অন করে নিশ্চিন্তে ধরেন রেগুলার ফোনে নিশ্চিন্তে যে কোনো ধরনের সরকার বিরোধী আলোচনা করব, এইটুকু স্বাধীনতা আমাদেরও থাকা উচিত। কিন্তু এটা নাই। আমি ইতিমধ্যে আবার পুরনো প্র্যাকটিসের মধ্যে ফেরত যেতে হচ্ছে, যে কথাবার্তা সংকুচিত, মোবাইল ফোনে কম করা। কারণ আরিপাতার আইনটা তো ধরেন বাতিল করা হয়েছে, তথ্য অধিকারের যে আইনটা ওটা বাতিল করা হয়েছে। আরিপাতার ক্ষমতাটা এখনো প্রশাসনের কাছে আছে, বহাল আছে। এবং যেভাবে ধরেন প্রকাশ্য দিবালোকে হামলা করে, সশস্ত্র হামলা করে জাতীয় রাজনীতিতে যারা নেতৃত্ব দেন, এই ধরনের মানুষের উপরে হামলা করে তাদেরকে আহত করে তারপরে ধরেন তাদেরকে মামলা দিয়ে, এরপরে আমাদের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে যার বাবা স্ট্রোক করে হসপিটাল থেকে গিয়ে গ্রেফতার করেছে। 24 ঘন্টা পর্যন্ত দুই জেলার প্রশাসন স্বীকারই করে নাই, যশোর এবং ঝিনাইদহ জেলার প্রশাসন স্বীকারও করে নাই যে অয়নকে তার নিচে কি নেয়, মানে সেই পুরনো পথে। এরপরে গতকালকে আবার আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, আজকে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং তারেক রেজাকে লাইফ চলাকালীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। যখন উনি একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, এবং উনি কোনো আন্ডারগ্রাউন্ডে ছিলেন না, উনি তার বাসাতে ছিলেন। বাসা থেকে উনি ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলেন, সেইখানে তাকে তুলে নিয়ে গেছে। এবং ধরেন সেই পুরনো কায়দায় ওই কোমরে বেল্ট ধরে যে ধরেন ক্রিমিনালদেরকে যেভাবে আচরণ করা হয়, ক্রিমিনালদের এই আচরণ আপনি করবেন কি না, মানে নিরস্ত্র ক্রিমিনালদেরকে, সেটা নিয়েও প্রশ্ন আছে।
আধুনিক পৃথিবীতে। কিন্তু ধরেন একজন রাজনৈতিক কর্মী যে হচ্ছে গিয়ে প্রকাশ্যে রাজনীতি করেন দীর্ঘ সময় ধরে, বহুবার আন্দোলনের মানে নির্যাতনের শিকার হয়েছেন, তাকে আপনি কোমরে ধরে যেভাবে গাড়িতে তোলা হলো, যেটা আমরা যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি, সেই পুরনো পথেই হাঁটছে। যে এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, যে ধরেন এনসিপির অন্যান্য আরও যারা নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে না এই জিনিসটা খুব একটা দেখা যায় না, কিন্তু নাসির, আমি বলছি না যে এই হামলাটা মানে করাটা সমীচীন হয়েছে বা এটা কোনোভাবে উচিত না, তবে নাসিরউদ্দিন পাটোয়ারি কি একটু সবসময় নিজে একটু আক্রমণাত্মক কথা বলেন কিনা, বা এটা কি ওনার স্ট্যান্ড কিনা, এই ব্যাপারে এক একজনের স্টাইল তো এক এক রকম হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এক একজনের স্টাইল এক এক রকম হবে। আপনি এর থেকে আরো 3 গুণ আক্রমণ দিয়ে কথা বলেন, আপনি তো সরকারে আছেন, কোনো অসুবিধা কি? কিন্তু কথার জবাব কথা দেওয়া হবে। এই কথা আমরা বিএনপির পক্ষে গত 15 বছর বলে আসছি যে কথার জবাবে কোনো রকম অন্য কোনো কিছু হতে পারবে না। কথার জবাব আপনি কথা দিয়ে দেন, সেই কথার কারণে যদি কোনো সহিংস ঘটনা ঘটে, কোনো সহিংসতাকে কেউ কথা দিয়ে উস্কে দেয়, সেটার জন্য পৃথিবীতে আলাদা রুলস আছে, আপনি সেটার জন্য ব্যবস্থা নেবেন। কথার জবাব কথায়, কথার জবাব লাঠি দিয়ে না, কথার জবাব কখনোই লাঠি দেওয়া হবে না। এইটা হচ্ছে একদম পরিষ্কার ফাইন লাইন, এখানে ফুল স্টপ, এরপর আর কোনো আলোচনা নেই। এরপরে যদি আপনি আলোচনায় যেতে চান তাহলে কি হবে, ক্রমেই একটা ধরেন অগণতান্ত্রিক মানে অগণতান্ত্রিক জায়গা থেকে আপনার গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু, সেই জায়গা থেকে আবার আপনি পেছনে হাঁটা শুরু করবেন। আবার সেই জায়গাটাতে দায়িত্ব এবং কর্তব্য সবসময় সরকারের বেশি, সরকারি দলের বেশি। কথার জবাব যেরকম ফরিদুল হক যে লাঠি দিয়ে হবে না, ঠিক আছে, কিন্তু আমরা আবার দেখছিলাম আপনাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আবার বলছেন যে ভায়োলেন্স যদি কেউ করতে চায় তাহলে ভায়োলেন্স আসলে আপনাদের থেকে কেউ বেশি করতে পারবে না। আই মিন যারা এনসিপির আছে তাদের এখন ধরেন এইখানে উনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ পদে আছেন এবং উনি সরকারেও থেকেছেন অন্তর্বর্তী সরকারের সময়, ওনার মুখ থেকে যখন এই ধরনের কথা আসে তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন রেইজ হবে। তখন এরকম কথাই আসবে যে তাহলে কি জুলাইয়ে আসলে ভায়োলেন্স হয়েছিল, ভায়োলেন্স দিয়ে সরকারের পতন হলো, নাকি এটি আসলে জনগণের মানে সকল মানুষ আসলে চেয়েছিল বলে এরকম একটি আন্দোলন হয়েছিল, এরকম অনেক ধরনের প্রশ্ন চলে আসে। যখন আমাদের উপরে গুলি চালানো হচ্ছিল, আমরা স্বাভাবিকভাবে লাঠি হাতে তুলে নিয়েছি, ইট নিক্ষেপ করেছি। এটাকে যদি আপনি ভায়োলেন্স আকারে রিড করতে চান তাহলে এটা ভায়োলেন্স, খুব সিম্পল। মানে যখন আপনার উপরে গুলি চালানো হবে তখন আপনি পাল্টা কি করবেন? আপনাদের দলের নেতাকর্মীরাই বলছেন যে সেটি ভায়োলেন্স না। আপনাকে যখন কেউ আক্রমণ করবে আপনি তো প্রতিরোধ করবেন, খুব স্বাভাবিকভাবে। আপনি তো পড়ে পড়ে মার খাবেন না, এটা হয় না, পৃথিবীতে কোথাও এটা চলে না। কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে যে দায়িত্বশীল জায়গাতে যারা আছেন, কথার জবাবে আপনি লাঠি নিয়ে আসতে পারবেন না, সিম্পল হিসাব। এবং আপনি এইখানে এবং ধরেন ছাত্রদলের একজন নেতা মসজিদ থেকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বের হয়েছেন, ছাত্রদলের সম্মত কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক, সে বয়সে বড় হইতে পারে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় পর্যায়ে রাজনীতি করেন, উনি ছাত্র দলের একটা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক, উনি ওনাকে জ্ঞান দেওয়ার কেউ না। ওনার ওই পর্যায়ে জ্ঞান থাকলে উনি বিএনপির ধরেন এখানকার কেন্দ্রীয় কমিটির নেতা হইতেন, ওটা জ্ঞান দেওয়ার কিছু নাই, মানে মাস্তান লোক। এই লোক হচ্ছে আপনার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য শিক্ষককে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সেটা ভিডিও ছবি আছে। উনি আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে জ্ঞান দিতে। আবার আসবো রেজাউল করিম রনি, আপনার কাছে যাই যে বিষয়টা নিয়ে আসলে আলাপ করছিলাম, যে 24-এর পরেও যদি এরকম সংঘাত, পাল্টাপাল্টি, হামলা মামলা থাকে বা এই সংস্কৃতি চলতে থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনটা কোথায় হলো? ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এই আলাপটাতে ঢোকার আগে আমি এই যে পুরা কৃত্রিম ফেনোমেনাটা, এটাকে আমি কৃত্রিম ফেনোমেনা বলছি, এটাকে আমাদের একটা ক্যাটাগরিক্যালি আলোচনা করা দরকার, ভালোভাবে বোঝা দরকার। এই পুরা জিনিসটাকে বলা হয় পলিটিক্স অফ হিউমিলেশন, মানে অপমানের রাজনীতি। এটা শুরু হয়েছে কোথায়? এটা শুরু হয়েছে নির্বাচনের আগের থেকে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। এইটা পলিটিক্স অফ হিউমিলেশন অলওয়েজ ভায়োলেন্স ডেকে আনে, এবং এই পলিটিক্স অফ হিউমিলেশন তারা শুধু যে সোশ্যাল মিডিয়া, বট বাহিনী, ডিজিটাল মবের মাধ্যমে করে তা না, এটা তারা রিয়েল সোসাইটিতে, অ্যাকচুয়াল সোসাইটিতেও মবের মাধ্যমে করে, এবং এটা তারা টকশোতেও করে কেউ কেউ। যেমন গতকালকে আমার একটা বিটার অভিজ্ঞতা হয়েছে, আমি এই প্রথম মাইক ফালে চলে যেতে বাধ্য হয়েছি, কারণ এই লেভেলের ব্যক্তিগত আক্রমণ শুরু করা হচ্ছিল। এবং আপনার কোনোরকম কোনো আপনার এই ধরেন যে শিষ্টাচার যেটাকে আমরা বাংলায় বলি, হ্যাঁ, বা ব্যক্তির অনার কোড, সেটা কোনোভাবেই তারা মেনটেন করে না, যে কোনো ব্যক্তিকে, এবং প্রত্যেকটা বিষয়কে সেন্সেশনালাইজ করে হাজির করে। তো এই পলিটিক্স অফ হিউমিলেশন যখন জারি থাকে তখন অবভিয়াসলি এটা ভায়োলেন্সের দিকে যাবে। এবং সেক্ষেত্রে রাষ্ট্রের কী কাজ? রাষ্ট্রের কাজ হলো আইন শৃঙ্খলা ঠিক রাখা, আইনের শাসন নিশ্চিত করা। তো এখন রাষ্ট্র যখন আইনের শাসন নিশ্চিত করতে না পারে, তখন আপনি বলেন যে সালাউদ্দিন শিলং থেকে আসছে, তাকে চুরি পরায় বসাই থাকতে হবে। হ্যাঁ, আপনি সালাউদ্দিন ফোবিয়াতে ভোগায়। আবার যখন পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়, তখন পুলিশ হাসিনার মতো হয়ে যাচ্ছে, ভেসিবাদায় ফেরত গেছে। তারপরে আন্ডা কি আপনি জানেন, আর কি মব, এগুলোর মধ্যেই থাকতে আইনের শাসনে ফিরতে হবে না আপনার? পুলিশ এখানে মামলা হয়েছে, দুইটাই রাজনৈতিক মামলা। ছাত্রদলের তরফ থেকে যে মামলা হয়েছে এটা রাজনৈতিক মামলা, এনসিপির তরফ থেকে যে মামলা হয়েছে দুইটাই রাজনৈতিক মামলা। দুইটা রাজনৈতিক মামলায় আপনি
ছাত্রদলের নেতারা জামিন নিয়ে বাইরে আসে, আপনাকে পুলিশ বলা হলো আপনি যাবেন না, আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনি গেলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো আমরা। আপনি পুলিশের সাথে দুর্ব্যবহার করে তোয়াক্কা, পুলিশের কথা তোয়াক্কা না করে আপনি লাইভে এসে অ্যাডাম দেখায়, আপনি যখন প্রেস কনফারেন্সে পুলিশ আইনানুগভাবে গ্রেফতার করবে না, আপনার বিরুদ্ধে মামলা আছে তো। আপনি জুলাইয়ের কত বড় কি, এই জন্য কি আপনার অপরাধ মাপ হয়ে যাবে? আপনার বিরুদ্ধে মামলা থাকলে আপনাকে অ্যারেস্ট করা যাবে না, এই আইন পাইছেন কোথায়? আপনি জুলাইয়ের জাতির পিতা হয়ে যান, তাতে অসুবিধা কি? আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনাকে মামলা অনুযায়ী গ্রেফতার, আপনি হ্যাঁ আলাদা জামিন দিয়ে দিচ্ছে আপনার মামলা আদালত অনুযায়ী, খুব সুন্দর, ওকে। কিন্তু মামলা করা হয়েছে, তারপরে গ্রেফতার করা হয়েছে, এটা নিয়ে যে উন্মাদনা তৈরি করা হইলো সোশ্যাল মিডিয়াতে, এই যে ধরেন এর আগে ধর্ষণের ঘটনা ঘটলো, নিকৃষ্টতম ঘটনাগুলো, সেই নিকৃষ্টতম ঘটনারকে কেন্দ্র করে আরও নিকৃষ্টতম রাজনীতি করার চেষ্টা করলো। আসামি অ্যারেস্ট হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, 3 দিন পরে তারা আবার সোশ্যাল মিডিয়াতে গ্রেফতার চাই, বিচার চাই, চলতেছে। তার মানে এখানে আসলে তাদের কোনো রাজনীতি নেই। রাজনীতি না থাকার কারণে এখানে তারা পলিটিক্স অফ হিউমিলেশন, যেটা আমি বললাম, এই যে অন্যকে অপমান করা, ডিফেম করা, পার্সোনাল অ্যাটাক করার মধ্য দিয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে। কেন এটা করার চেষ্টা করে, এটা নিয়ে আপনার সমাজবিজ্ঞানীদের বিভিন্ন রকম আলোচনা আছে। বিখ্যাত সমাজবিজ্ঞানী গোপাল গুরুর এটা নিয়ে কাজ আছে, হিউমিলেশন। সেটা হলো সমাজে মানুষ রিকগনিশন চায়, এবং রিকগনিশন চাইতে গিয়ে যে যাদেরকে আমি বলবো, এটা খারাপ শব্দ না বলি, কালচারালি যারা ব্ল্যাঙ্ক মানে আমি বলতেছি না হায়ার কালচার লোয়ার কালচার আর্গুমেন্ট আমি দিচ্ছি না, কালচারালি ব্ল্যাঙ্ক যারা, তারা তাদের রিকগনিশনটা পাওয়ার জন্য, হিউম্যান বিংয়ের মধ্যে তো অ্যানিমেলের আচরণ আছে, মানুষ তো অ্যাট দ্য সেম টাইম খায় দায়, তারপরে তার মধ্যে পশুত্বের ব্যাপার আছে। সে তার যে ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটির যে অ্যানিমেল ইনস্টিং, পশুত্ব যেটা, এটা সে ব্যবহার করার মধ্য দিয়ে সে অন্যকে, তার চেয়ে ভিন্ন মতের বা ভিন্ন চিন্তার, যে তাকে সে এমনভাবে অ্যাটাক করে যেটা তার হিউম্যান সেন্সিটিভিটিকে ওভারকাম করে যায়। হ্যাঁ, যেমন ধরেন আপনি আমাকে প্রশ্ন করার মধ্যেই যদি পার্সোনালি ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করার মধ্যে দিয়ে প্রশ্ন হাজির করেন, তখন আমার যে হিউম্যান সেন্সিটিভিটি, এটাকে আপনি ওভারকাম করে যাবেন। দেন আমি তখন হয় আপনাকে সেমভাবে আপনার জবাব দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই জবাব দেওয়াটা যখন আপনি ক্রমাগত, আমি যখন দিব 1 ইঞ্চি, আপনি যখন এটা 10 ইঞ্চিতে নিয়ে যাবেন, তখন আমি বলবো যে এটা তো হচ্ছে না, এ তো মুখের জবাব তো মুখের জায়গায় থাকছে না। তখন আপনি এই হিউম্যান সেন্সিটিভিটি যেটা, এটাকে যখন ওভারকাম করে ফেলেন, মানে ক্রমাগতভাবে, হ্যাঁ কন্টিনিউ, তখন আসলে এটা ভায়োলেন্সের দিকে চলে যায়। তখন আমি দেখবো যে এটা থামানো ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমার হিউম্যান ডিগনিটিকে আপনি আক্রমণ করেন, যেটা রাইট আপনার বাক স্বাধীনতার নামে। অবাধ স্বাধীনতা শুধু জঙ্গলে থাকে, পৃথিবীতে বাক স্বাধীনতার বড় বড় যে জায়গাগুলো, ইউরোপ আমেরিকাতে আপনি যাই অ্যান্টিসেমিটিক বক্তব্য দেন তো, উইদাউট রেসপন্সিবিলিটি, বাক স্বাধীনতা বলে পৃথিবীতে কিছু নাই। আপনি যান আমেরিকা, ইউরোপে যে অ্যান্টিসেমিটিক বক্তব্য দেন, আপনার খপ করে ধরে নিয়েছেন। এবং যারা বাক স্বাধীনতার বড় বড় ওয়াজ করে, তাদের জানা থাকা দরকার হোয়াট নট টু সে মাস্ট বি রিকোয়ার। বাক স্বাধীনতার আগে আপনি কোনটা বলতে পারবেন না একটা সোসাইটিতে, একটা সমাজে, আপনি আপনার বাপরে গালি দিয়ে কথা বলতে পারবেন না। ধরেন আপনি অনেক শিক্ষিত, অনেক বিষয়, হ্যাঁ, বাপরে আপনি শুরুই করলেন গালি দিয়ে, যে আপনার বাপের কাছে কম বুঝে, এখানে বাপরে এবার গালি দিয়ে শুরু করলেন আপনি, নো, এটা আপনি করতে পারবেন না, এটার নাম বাক স্বাধীনতা না। তো তার মানে এই যে হিউম্যান সেন্সিটিভিটিকে ওভারকাম করে করে প্রতিনিয়ত বিষ ঢোকানো হচ্ছে, ঢোকানোর মধ্যে দিয়ে তারা কী চাচ্ছে, তারা যাচ্ছে সোসাইটিকে ভায়োলেন্ট করে ফেলতে। ভায়োলেন্ট করে ফেলে বিএনপি যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করে, তাকে আইনের শাসন প্রয়োগ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, সেই জায়গার থেকে তাকে একটা কল্পিত আওয়ামী লীগের মধ্যে ফেলে দিচ্ছে, আর নিজেকে একটা ভিকটিম ওটা। বিএনপি একটা আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, যেহেতু ক্ষমতায় আছে, আর ক্ষমতা মানেই খারাপ, ক্ষমতা মানেই থাকা আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের আমাদের কমন কাঠামো, আপনার ক্ষমতায় যে থাকে তাকে ডিফেম করা সহজ, ফলে এই, এবং যেহেতু একটা ফ্যাসিস্টিক ক্ষমতা কাঠামো ছিল, সেই একই ইমাজিনেশনকে তারা ব্যবহার করছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে। এবং আপনি দেখবেন যে ব্যক্তি তারেক রহমান, তার পরিবার, মন্ত্রী পরিষদ, এমন কোনো ব্যক্তি নাই, আমাদের তো নিয়ে তো সকাল বিকেল আসতেই, হ্যাঁ, ফটোকার্ড তো ধরেন এটা তাদের, মানে এটা তাদের রাজনৈতিক ইবাদতের অংশ করতে বলতে হবে। তো এই পুরা কালচারের মধ্যে যখন বাস করে, এবার নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা যখন তারা বলে, তখন এটা আসলে মানুষের সাথে মস্কারি শুধু না, এটা মানুষকে চরমভাবে অপমান করা, এবং এটা মানুষকে, আপনার হাসিনা যেরকম নিগৃহীত করতো, মানুষকে নিগৃহীত করা। আপনি অন্যকে অনার করেন না, আপনি নতুন কালচারের কথা বলছেন। বেসিক প্রিন্সিপাল তো হলো এটা যে আপনি হিউম্যান ডিগনিটিকে রিকগনাইজ করবেন। আপনি যে, আমি যেটা একটু আগে বললাম যে হিউমিলেশনের কমন, আপনি রিকগনিশন চান সমাজে, ওকে, কোনো সমস্যা নেই, আমরা বুঝি আপনার রিকগনিশন দরকার, আপনি নতুন পার্টি, নতুন আসছেন, একটা গণঅভ্যুত্থানের পরে অনেক আকাঙ্ক্ষা জনগণের জন্মাইছে, সেগুলোকে আপনি রিপ্রেজেন্ট, ওকে ফাইন। বাট প্রত্যেক রিকগনিশন চাওয়ার বা পাওয়ার একটা সোশ্যাল কস্ট আছে, সেই সোশ্যাল কস্টটা আপনাকে স্বীকার করতে হবে। সেই সোশ্যাল কস্ট স্বীকার করবেন না, আপনি জনগণের কাছে যাবেন না, আপনি পরিশ্রম করবেন না, সাংগঠনিক রাজনীতি করবেন না, বিকাশ আপনি করবেন কি,
আপনি ডিফেম করবেন, ও খারাপ আমি ভালো, ও আওয়ামী লীগ আমি নির্যাতিত। তো এই যে পুরা প্রক্রিয়াটা, পুরা কাঠামোটা রাজনীতিকে ডে বাই ডে ভায়োলেন্ট ফেনোমেনার দিকে নিয়ে যাচ্ছে। আমি সমাজবিজ্ঞানের ক্ষুদ্র ছাত্র হিসাবে এটা আমি দেখতে পাচ্ছি। এবং এই ভায়োলেন্ট ফেনোমেনা মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই আইনের শাসনকে একদম কড়াকড়িভাবে প্রয়োগ করতে হবে। সেখানে ডিম মারার জন্য যেরকম গ্রেফতার করতে হবে, যে অস্ত্র নিয়া, এই যে দেখেন এখানে ব্লু টি শার্ট পরা অস্ত্র বের করতে দেখা গেল, সেই অস্ত্র কোথা থেকে আসলো? আবার আপনি এখানে আপনার প্রশ্নের মধ্যে আমি শুনলাম বললেন যে বিগত আমলের উপদেষ্টা বলেছে ভায়োলেন্সের আমরা গুরু, আমরা সবচেয়ে সেরা। তার মানে কি? তার মানে সন্ত্রাস ইজ দেয়ার, তাদের প্ল্যানের মধ্যে আছে, এটা তারা নানাভাবে স্বীকার করছে। এদিক দিয়ে বিএনপিকেও মনে রাখতে হবে, তার ঐতিহ্য হলো সন্ত্রাস দমন করা, একটা ভালো ঐতিহ্য তার আছে, অপারেশন ক্লিন হার্ট মিলাইয়া সর্বদলীয় সন্ত্রাস দমনের ঐতিহ্য তার আছে। ফলে এটা ভুলে গেলে চলবে না, এটা আমি মনে করাই দিচ্ছি আবারও বিএনপিকে। হ্যাঁ, সর্বদলীয় সন্ত্রাস নির্মূল করে জনগণের স্বস্তি, নিরাপত্তা, নিশৃঙ্খলা এবং রাজনৈতিক কালচার, যেটা আমি যেই জায়গা থেকে আলোচনা আসলাম, সেই রাজনৈতিক কালচারের জন্য প্রথমত এই পলিটিক্স অফ হিউমিলেশন এটা বন্ধ করতে হবে। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। স্বাগত নতুন বাংলাদেশ আয়োজনে, আর সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতির গুণগত পরিবর্তন কি হয়েছে, এবং এ নিয়ে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আরও আছেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। যাব আলোচনায়। ফরিদুল হক, আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানবিক এবং জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার, এটি বলছে সরকার, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে টাঙ্গাইলের কালীহাতিতে, যেই রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত হলো। সেখানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম তিনি বললেন যে চালকের ভুল এবং যাত্রীদের সচেতনতার অভাব, এবং তিনি আরও বলেছে যে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে খুব একটা এটাকে যুক্ত করা যায় না, এবং এখন যেই ব্যবস্থাপনা ঈদ উপলক্ষে আছে সেটি আসলে যথেষ্ট, মনিটরিংও আছে, হাইওয়ে পুলিশও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরেন ঈদ উপলক্ষে তাহলে এটা আসলে সরকারের ঠিক কেমন ব্যবস্থাপনা হলো? যেহেতু উত্তরবঙ্গে যাচ্ছিল, তার মানে নিশ্চয়ই এখানে পথে পথে পুলিশ চেক করার কথা। তো সেটি যদি হয়ে থাকে, মানে ঠিকঠাক যদি চেক করা হয়, তাহলে তো এই ধরনের ভ্রমণ তো সম্ভব না। মানে আপনার কাছে কি মনে হচ্ছে, ধরেন যেই সহসাই যে অভিযোগটা আসে যে পুলিশকে ম্যানেজ করে তারপর রোডে এই ধরনের আসলে চালকরা চালিয়ে থাকেন গাড়ি, সেটি কি হলো কিনা, কি মনে হয়? না, সেটা তো বটেই, সেটা তো হয়েছেই। নোয়াখালী থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল একটা ট্রাক, এখানে যাত্রী বা মানে পণ্যবাহী একটা ট্রাকে এতগুলো যাত্রী ছিল, পুলিশকে ম্যানেজ করা ছাড়া এটা গিয়েছে, এটা তো হওয়ার কথা না। আর সড়কমন্ত্রী যেটা বলেছেন, ওই যে অ্যাজ ইউজুয়াল ওনার আগেরবার উনি যেটা করেছিলেন একই রকম, মানে দায়টা অস্বীকার করা। কিন্তু আমি গতবার যেটা এক্সপেক্ট করবো, গতবার আমি এটা বলেছি, মানে গত ঈদের আগে আর কি, 2 মাস আগে, যে আপনি একটা নতুন সরকারে এসেছেন, এটা ঠিক আছে, আপনার পক্ষে রাতারাতি সব বদলানো যাবে না, এটাও ঠিক আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি অ্যাকসেপ্ট করতেছেন কিনা প্রবলেম আছে। যদি আপনি অ্যাকসেপ্ট করেন প্রবলেম আছেন, দেন তো পরিবর্তনের প্রশ্ন। যদি আপনি অ্যাকসেপ্ট না করে শুধুমাত্র হচ্ছে গিয়ে চালকের ভুল, যাত্রীদের অসচেতনতা, এই দুইটা শব্দবন্ধের মধ্যে ঘটনাটাকে ব্যাখ্যা করেন, 15 জন মানুষ মারা গেছে। এর ভেতরে আমি পড়ছিলাম, একজন সম্ভবত মইনুল ইসলাম, তার স্ত্রী, কন্যা, বাবা, মা, পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আরেকজন মা কান্না করে করে বলছিলেন, মানে তার স্বামী ওইখানে নিহত হয়েছেন, যে তার স্বামীর সাথে কথা হয়েছে, তার স্বামী তার জন্য, মানে তার মেয়ের জন্য খেলনা কিনেছে, সেই খেলনা নিয়ে এসে যাচ্ছিল। তো এই যে একটা মৃত্যুর সাথে একটা পরিবারের স্বপ্ন, জীবন, পরিবারের গল্প যে গড়িয়ে আছে, এগুলো আমাদের মন্ত্রীদের কান পর্যন্ত যায় না, এত সময় কোথায় ওনাদের পড়া। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি এমন একটা মানে সড়কের মধ্যে এমন একটা কাঠামো আপনি রাখবেন যে, কিংবা সড়ক না, এটাকে শুধু সড়ক দিয়ে দেখলে হবে না, পুরো যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে দেখতে হবে, যে একজন মানুষ বাধ্য হবে যে তিনি ওই পণ্যবাহী ট্রাকের ত্রিপলের উপরে বসে একটা লম্বা জার্নি করার জন্য, কারণ ঈদে তার পরিবারের কাছে যেতে হবে, কেন ওই পরিমাণ টাকা সে আর্ন করতে পারে না। তাহলে এইখানে আপনি কি করছেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর আপনার সব কিছু নির্ভরতা এত সড়কে, এটা কেন? এই পুরো যোগাযোগ ব্যবস্থাটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে এইখানে। এটা রাতারাতি কারোর পক্ষে ঠিক করা সম্ভব না, এটা যেমন সত্য, কিন্তু এই ধরনের মন্ত্রী, তাদের দ্বারা এটা করা খুবই কঠিন, কারণ সে স্বীকারই করে না এখানে প্রবলেম আছে। দ্বিতীয়ত, এখন আবার খেপে যেতে পারেন
দ্বিতীয়ত যে ধরেন আই হ্যাভ এ প্ল্যান কিংবা উই হ্যাভ এ প্ল্যান, সড়ক ব্যবস্থাপনার প্ল্যানটা কোথায়? আমরা তো দেখতে পাইনি এখনও। হানিমুন পিরিয়ড কি এখনও শেষ হয় নাই? 100 দিন তো পার হয়ে গেছে, 2টা ঈদ চলে আসলো, অলরেডি আজকে 26 থেকে 30 জন মানুষ নিহত হয়েছেন, আরও কতজন ঘটবে আগামী এক সপ্তাহে আমরা জানি না। তো প্ল্যানটা কি? যা আছে তাই থাকবে, শুধুমাত্র অমুক মন্ত্রীর বদলে শেখ রবিউল ইসলামকে মন্ত্রী বানিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে? এটা তো বাংলা একটা গবেটও বোঝে যেটা সম্ভব না। আপনাকে এখানে একটা মাস্টার প্ল্যান নিতে হবে। হোয়াট ইজ ইউর মাস্টার প্ল্যান? ইয়ে করেন, সামনে আনেন, বলেন। মানুষগুলোর জীবনের মূল্য আছে তো, এই মানুষগুলো তো এমনি এমনি ভেসে আসে নাই, এই মানুষগুলোর জীবনের মূল্য আছে। মানুষ মারা যাবে, আপনি দাঁত কেলিয়ে ক্যামেরার সামনে এসে মন্ত্রী হয়ে পাবলিকের টাকা আপনি গাড়িতে চড়েন, পাবলিকের টাকা আপনি ইয়ে করেন, দাঁত কেলিয়ে আসে বলবেন যে চালকের ভুল, যাত্রীদের অসাবধানতা। আপনার কি? আপনার কিছু না, আপনার শুধু বেতনটা আর উপরে এই কি বলে যে এই লালবাত্তি, এইটুকু শুধু আপনার। আর কোনো দায় দায়িত্ব আপনার নাই। আপনারা কি করতে চান? এই যে যে ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ কাঠামো, এবং যেখানে মহামারী আকারে হয় যে আপনার ঈদের সময় জি, প্রতি বছর যে কোনো রোগে যে মানুষ মারা যায় তার থেকে বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়, এটা গত 50 বছর ধরে ক্রমেই বাড়ছে। আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা কি করবেন? অনেক এইভাবে চাঁদাবাজি চলতে থাকবে, এইভাবে পুলিশের ঘুষ খাওয়া চলতে থাকবে, এইভাবে পুরনো ফিটনেস ছাড়া গাড়িগুলো চলতে থাকবে, এগুলো এইভাবে লাইসেন্সবিহীন ড্রাইভাররা গাড়ি চালাতে থাকবে, আর আপনারা চুপচাপ বসে বসে দেখবেন। মানে এরপরে বলবেন যে যাত্রীদের ভুল, চালকের অসাবধানতা, এগুলো তো এইভাবে তো হবে না। একটু রেজাল্ট করিম রনি, আপনার কাছে যে একই বিষয়ে মানে সড়ক ব্যবস্থাপনার প্ল্যানটা আসলে তাহলে সরকারের কোথায়, মানে এই দায়টা আসলে কে নেবে তাহলে? দেখেন, দায়িত্ব যার দায়ও তার। এবং আমাদের বাংলাদেশে উৎসব যাত্রা প্রায় সময়ই শোকযাত্রায় পরিণত হয় প্রত্যেকবারই, এটা একটা কমন চিত্র। এবং এই চিত্রের দায়ভার এককভাবে যেমন এই সরকারের না, এটা পুরো কাঠামোর আলোচনা আসছে। কিন্তু এখানে যেটা খোঁজা দেওয়ার চেষ্টা করা হলো যে আমি এবার খেপে যাব, না, খেপার কিছু নাই। এখানে ট্রাফিক ব্যবস্থাপনা আপনারা অলরেডি দেখেছেন, এআই জেনারেটেড ক্যামেরার কারণে এখানে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি অলরেডি ঢাকাতে লক্ষ্য করা গেছে। এক সপ্তাহে 3,500-এর মতো মামলা হয়েছে। এবং ট্রাফিক, আপনি ঢাকার ট্রাফিক এটা ভয়াবহ, মানে এটা অকল্পনীয়। ঢাকার ট্রাফিক শুধু না, আপনার ইকোলজি, বায়ু এবং আপনার পানি, স্বাস্থ্য ব্যবস্থাপনা সব মিলে এটা পৃথিবীর নিকৃষ্ট বাসযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম একটা জায়গায় থাকে সবসময়। সেখানে একটা রেগুলেশন আনার জন্য একটা প্রাইমারি উদ্যোগ হিসেবে এআই ক্যামেরা চালিত ট্রাফিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে, এবং এটার সুফল অলরেডি নগরবাসী পাওয়া শুরু করেছে। তো এখন ধরেন পরিকল্পনা কি, দেখেন পরিকল্পনা দেখেই তো মানুষ ভোট দিয়েছে। ইলেকশনটা, এই যে ইলেকশনটা হইলো যে 3 মাসের সরকার, কোন সরকার? প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা। প্রোপাগান্ডায় যদি মানুষ আগ্রহী থাকতো, ফেসবুকে যারা সকাল বিকাল সরকার গঠন করছিল তাদেরই তো রাষ্ট্র ক্ষমতা দখল করার কথা। সরকারের পরিকল্পনা তার ইস্তেহারে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। সেই পরিষ্কারভাবে বর্ণনার মধ্যে এটা আছে অবশ্যই এইটা একটা কাঠামোগত সার্বিক সমন্বিত আপনার অগ্রগতির বিষয়। ডেফিনেটলি মানুষের অর্থনৈতিক সক্ষমতা যদি এমন মাত্রায় থাকতো যে তাকে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে একটা খোলা ট্রাকে এত বড় জার্নি আপনার করার দরকার পড়তো না। তার যদি অর্থনৈতিক সচ্ছলতা ওই তাদের লেভেলে জন্য থাকতো। একটা পরিকল্পনা আসলে থাকা দরকার। আমি ফলে এই আলোচনায় আরো একবার আসি, একটা বিরতি নিয়ে আসছি। জি দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। যাব আলোচনায়। ফরিদুল হক, বিরোধী আপনাদের জোট জামায়াত বলছিল যে 2 মাসের মধ্যে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এবং সরকার আসলে জনগণের ভাষাটা বুঝতে না পেরে উল্টো জনমতের বিপরীতে অবস্থান করছে। মানে সরকার কি জনগণ থেকে দূরে সরে যাচ্ছে? কোন প্রেক্ষাপটে বলেছে এটা তো মানে এর মধ্যে সবগুলো প্রেক্ষাপটে বলেছে, মানে এখন পর্যন্ত ধরেন গণভোটের গণভোটের আমাকে ইস্যু আছে। জিজ্ঞেস করলে এটা আমার জন্য ব্যাখ্যা করা একটু ডিফিকাল্ট। কিন্তু এইটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটা এক ধরনের মানে কি বলে যে এক ধরনের ফাঁপা আলাপ। ঠিক আছে, মূল জিনিসটা হচ্ছে সরকার যা করছে বেশিরভাগ কাজ জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে, এবং গণরায়কে সরকার ইতিমধ্যে পদদলিত করেছে। জনগণের সংস্কারের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে তারা ভেস্তে দিয়েছে, এবং একটা পুরনো পথে সরকার একদম গুছিয়ে সুন্দর করে গত মানে কি বলবো যে 2-2.5 মাসে তারা সুন্দরভাবে একটা পুরনো পথের সরকার হিসেবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে। তাদের মন্ত্রীদেরকে যদি দেখেন, তাদের কথাবার্তা যদি দেখেন, তাদের অঙ্গভঙ্গি যদি দেখেন, সব কিছু ধরেন একই রকম। ওনার কাছে একটু যদিও একটু উনি আগেরবার অনেকগুলো কথা বলেছিলেন, টাইমের কারণে আমি বলতে পারি নাই,
কিন্তু অ্যান্টিসেমিটিজমের কথা বলছেন, আবার লিবারেল ডেমোক্রেসির কথাও বলতেছেন। লিবারেল ডেমোক্রেটিক যদি আপনি হইতে চান তাহলে তো আপনার সরকার থাকলে মানুষের কথা শুনতে হবে, গায়ের চামড়া মোটা করতে হবে, কারণ আপনি পাওয়ারে আছেন তো, পাবলিকের ট্যাক্সের পয়সা আপনার বেতন হয় তো, আপনি লাল লাল বাত্তিওয়ালা গাড়ি চালান, এসি রুমে থাকেন, হায়ার রোডে আপনাকে বাসা দেওয়া হয়, তো আপনাকে কথা শুনতে হবে। লিবারেল ডেমোক্রেসি এটাই আমাদেরকে শিখাইছে। আর অ্যান্টিসেমিটিজমের নামে পৃথিবীতে জায়নবাদের উত্থান হয়েছে। আর অ্যান্টিসেমিটিজম আর অ্যান্টি বিএনপি এক জিনিস না। বিএনপির উপরে এই সেমেটিকদের উপরে যে ধরনের হয়েছে, বিএনপির উপরে সেটা হয় না, সেটা এক জিনিস না। এবং আপনি এখন ক্ষমতায় আছেন, প্রায় শেখ হাসিনার মতো ক্ষমতা আপনি উপভোগ করছেন। শেখ হাসিনার কাছে রাষ্ট্রের যে পাওয়ার ছিল, তারেক রহমানের কাছে প্রায় একই রকম পাওয়ার আছে। কিছু জিনিস কম আছে, সেটাকে পূরণ করার ওনারা চেষ্টা করতেছেন। আওয়ামী লীগের ভাড়া করা লোকদেরকে, ভাড়া করা যে কালচারাল যে ফ্যাসিস্টগুলো ছিল সেগুলোকে বিএনপির পক্ষে ভাড়া খাটিয়ে এটা করার ওনারা চেষ্টা করছেন ব্যাপকভাবে। কিন্তু ধরেন আমি যেটা বলবো যে জনবিচ্ছিন্ন না, বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, এইটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে জনবিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি আছে। অনেক অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। একই প্রশ্ন, সরকার কি জনগণ থেকে দূরে সরে যাচ্ছে? এটা বিরোধী দলের অনেক কিছু মনে হয়, হ্যাঁ, তাদেরকে মনে হয়, তারা তো নির্বাচনের আগে মনে হয়েছিল তাদেরকেই সারা দুনিয়া চায় তাদেরকে ক্ষমতায় বসাইতেই। দেখেন এখানে আমি অ্যান্টিসেমিটিজমের উদাহরণটা বিএনপির সাথে তুলনার জন্য আমি দিচ্ছিলাম ফ্রিডম অফ স্পিচের, মানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে গিয়ে। এখন যারা বিশ্বাসী করে হিউমিলেশন, এবং দেখেন হিউমিলেশন, অপমান এবং জাস্টিস, যারা হিউমিলেশনের কালচারে বিশ্বাস করে তারা জাস্টিসে বিশ্বাস করে না। কারণ যারা হিউমিলেশন করে, অন্যকে ডিফেম করে, অন্যকে অপমান করে, ব্যক্তি আক্রমণ করে, ব্যক্তি নিন্দা করে, ব্যক্তির কুচ্ছা রটনা করে, ব্যক্তির বিরুদ্ধে প্রপাগান্ডা করে, তারা জানে যে তাদের পক্ষে জাস্টিস চাওয়া সম্ভব না, এটা ইনজাস্টিস যাইনেই তারা করে। এইটা তাদের একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ আকারে করে, এবং এই অ্যাপ্রোচটা একটা ফ্যাসিবাদী রাজনীতিক ধারা থেকে তৈরি হয়। যাদের কোনো রাজনীতি নাই তাদের রাজনীতি হলো অন্যকে ডিফেম করা। বিএনপি খারাপ, সরকার জনগণের টাকায় চলে, সারা পৃথিবীতেই চলে, জনগণের টাকা চলে বইলে সরকারের বিরুদ্ধে আপনি প্রপাগান্ডা করতে পারেন না। সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা ডেফিনেটলি জরুরি। সরকারের সমালোচনা করা শুধু বিরোধী দল না, নাগরিকেরও দায়িত্ব। যে দলকে সমর্থন করে, সমালোচনায় সরকারে থাকলে প্রপাগান্ডা মনে হয়, হ্যাঁ, সে যে দলের সমর্থক সে না, প্রপাগান্ডা মনে হয় না, প্রপাগান্ডাকেই প্রপাগান্ডা মনে হয়। ফটো কার্ড, ভুয়া ভিডিও কার্ড, এটা সবাই করে, এটা সবচেয়ে বেশি বিএনপি, বট আইডি, বট আইডি সবচেয়ে বেশি বিএনপির আছে। হ্যাঁ, এখন এগুলো তো বলবে। এখন এগুলো কারা করে? এগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই ইলেকশনের আগের থেকে তারা শুরু করছে, এখনো তারা এই কালচার চালায় যাচ্ছে। এবং এটাকে এই জন্য হিউমিলেশন এবং জাস্টিস যারা একসাথে চায় তারা সিম্পলি নিমুখারামি করে জনগণের সাথে, সিম্পলি তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই প্রতারণার রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ রায় দিয়েছে। এখন এই সরকারের সামনে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, যে অঙ্গীকারগুলো করছে এগুলো করা, এবং নতুন বন্দোবস্তের নামে একটা প্রতারণা 18 মাস আমরা দেখছি। এই পুরানা প্রতারণার থেকে বের হয়ে বাংলাদেশকে একটা পুনর্গঠন প্রক্রিয়ার দিকে হাঁটতে হবে জনগণকে সাথে নিয়ে। এবং এই যে সড়ক দুর্ঘটনার কথা বললেন, এইটা বাংলাদেশে আমি বলবো এই যে পরিবারগুলো, এই ইমিডিয়েট সরকার যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়ায়। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই ঈদ উপলক্ষে জনগণের উচিত হলে ফ্যাসিলিটিটাকে ভাগ করে নেওয়া। জি, দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।